হার্ট প্রতিস্থাপন অপারেশন বেশ ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে ঋত্বিকের। ঠিক সময় মতো ডোনার পাওয়ায় তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট অপারেশন সফল হয়েছে শহরের এক খ্যাতনামা বেসরকারি হাসপাতালে। ঋত্বিকের শুধু যে হৃদয় দুর্বল ছিল তাই নয়, তাতে দুটো মেজর ব্লকেজও ছিল। খুব ছোটবেলা থেকেই ওর এই একটি বিষয় নিয়ে ভীষণ দুর্ভোগে কেটেছে। অন্য বাচ্চাদের মতো ঋত্বিকের শৈশব বেলা সেরকম আনন্দময় কাটেনি। ভীষণ ব্যথা ও যন্ত্রণায় ঋত্বিকের সময় কেটে যাচ্ছিল এক প্রকার। তাই ঋত্বিকের বাবা মা ওর প্রাণের ঝুঁকি আছে জেনেও খুব অল্প বয়সে ওর একটা হার্ট সার্জারি করান। তারপর কিছু বছর ঋত্বিকের শরীর সুস্থ থাকলেও কিন্তু ওর 22 বছরের জন্মদিন থেকে আবার বুকে মাঝে মধ্যেই ব্যথা শুরু হয় ঋত্বিকের। নানা রকম পরীক্ষা নিরীক্ষার পর আবার জানা যায় ওর হার্ট ক্রমশ দুর্বল হয়ে আসছে এবং আস্তে আস্তে ওর জীবনী শক্তি শেষ হওয়ার পথে। যদি দ্রুত হার্ট ডোনার না পাওয়া যায় তাহলে হয়তো ওকে আর বাঁচানো যাবে না। ঋত্বিকের শরীরটাও বেশ দুর্বল হয়ে পড়েছে। পারিবারিক ডাক্তার অসীম সামন্ত ঋত্বিককে এক প্রকার বাঁচানোর রাস্তা ওর হার্ট ট্রান্সপ্ল্যান্ট অপারেশন করতে হবে বলে জানিয়েছেন ঋত্বিকের বাবা মাকে। ঋত্বিক বড়লোক বাড়ির ছেলে, আর্থিক স্বাচ্ছন্দ্যের কোনো অভাব নেই ওদের, কিন্তু শত অর্থের বিনিময়েও পারফেক্ট ডোনার পাওয়া যাচ্ছিল না এতদিন। ঋত্বিকের এমন এক সদ্য মৃতদেহ প্রয়োজন ছিল যার হার্টের সঙ্গে ঋত্বিকের শরীরের বিভিন্ন বিষয় মিল থাকবে, তবেই অপারেশনটা সম্পূর্ণ করা যাবে। এতদিন অনেক খোঁজার পরেও সেই রকম কোনো ডোনার পাওয়া যাচ্ছিল না ঋত্বিকের জন্য। এদিকে প্রতিনিয়ত একটু একটু করে হার্ট কমজোরি হওয়ার ফলে ঋত্বিকের জীবন ঋত্বিককে ঠেলে দিচ্ছিল মৃত্যুর পথে। ঠিক এমন একদিন সকালে ডাক্তার অসীম সামন্ত এসে খবর দিলেন ঋত্বিকের অভিভাবকদের, ভালো একটা খবর আছে, একজন ডোনার পাওয়া গেছে। যদি দ্রুত ওটি করা যায় তাহলে হয়তো ঋত্বিক একটা নতুন জীবন দান পেতে পারে। ভালো কথা বলেছেন তো। তাহলে সময় না নষ্ট করে যা করার দরকার এক্ষুনি করে ফেলুন। সমস্যা কোথায়? ডাক্তার সামন্ত গালে একটা হাত দিয়ে গভীর চিন্তায় পড়ে যান। তারপর ওনাদের জবাব দেন, শুরু তো করা যেতেই পারে, তবে এর জন্য অনেকটা টাকার প্রয়োজন হবে। আপনি টাকার জন্য চিন্তা করবেন না ডাক্তারবাবু। ও আমাদের একমাত্র ছেলে, ওর জন্য সবটুকু শেষ করতেও আমরা প্রস্তুত। ডক্টর সামন্ত ঋত্বিকের মায়ের এমন কথা শুনে ওনাকে ঋত্বিকের ভালো হয়ে ওঠার আশ্বাস দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন। সেই দিন প্রথমবার কিছুটা আশার আলো দেখলেন ঋত্বিকের বাবা মা। মুখে অনেক প্রশান্তির হাসি নিয়ে অনেকক্ষণ ঋত্বিকের কেবিনের বাইরেই বসে থাকলেন ওনারা। হাসপাতাল কর্তৃপক্ষ এসব ক্ষেত্রে কোনোভাবেই ডোনারের নাম পরিচয় জানান না, তাই ঋত্বিকও জানতে পারল না যে কার জীবন শেষ হয়ে যাওয়ার পরেও সে ঋত্বিককে জীবন দান করে গেল। যাকে টানা 8 ঘন্টার সার্জারির পর অনেক জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েও ডাক্তার সামন্ত এবং ওনার টিম অপারেশনে সফল হন। নতুন হার্ট বুকে নিয়ে ঋত্বিকের নতুন জীবন শুরু হলো। তবে অপারেশন সফল হওয়ার পরেও বেশ কিছুদিন অবজারভেশনের জন্য হাসপাতালে থাকতে হলো ঋত্বিককে। এর মাঝে একদিন ওর বুকে আবার ব্যথা ওঠায় সকলেই বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। তখনই ডাক্তাররা আবার নানা রকম টেস্ট করে দেখলেন ঋত্বিকের ওপর। তারপর ঋত্বিকের বাবা মাকে জানালেন যে ভয়ের কিছুই নেই, ব্যথাটা পোস্ট অপারেশন একটা সাইড এফেক্ট মাত্র, আর কিছুই না। অন্য একজনের হার্টকে ঋত্বিকের শরীরে মেনে নিতে কিছুটা সময় লাগবে। এগুলোকে এক ধরনের ফিজিওলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট বলা হয়। কিছুদিন কাটার সাথে সাথে এত কিছুর পরেও ঋত্বিকের রিকভারি হলো বেশ দ্রুতই। আস্তে আস্তে সবকিছু নর্মাল হতে থাকায় মেডিকেল প্যানেল সিদ্ধান্ত নিলেন এবারে ঋত্বিককে বাড়ি পাঠানোর সময় এসে গেছে। মাঝখানে আর কটা দিন ব্যাস। এমনভাবে কাটলো আর কিছুদিন। কাল সকালেই ঋত্বিকের রিলিজ।
ঋত্বিকের বাবা মা আজ একটু বেশি সময় পর্যন্তই হাসপাতালে ছিলেন। ওনাদের একমাত্র ছেলের এই নতুন জীবনের হাসি ওনারা মন ভরে দেখতে চান, তাই ভিজিটিং হাওয়ারের পর কিছু সময় আরও থাকতে দেওয়া হয়েছিল ওনাদের। মাঝখানে ডক্টর সামন্ত এসে ওনাদের সাথে ডেকে নিয়ে যান নিজের কেবিনে। কয়েকটা ফর্মালিটি পূরণ করিয়ে নেওয়ার পর ওনারা যাওয়ার অনুমতি চাইলেন আর কেবিন থেকে বেরিয়ে খুশি মনে বাড়ির দিকে প্রস্থান করলেন। ওনারা চলে যাওয়ার কিছু সময় পর ঋত্বিকের রাতের খাবার দেওয়া হয়। ঋত্বিক সেগুলো শেষ করে নিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজের কেবিন বেডে শুয়ে পড়ল। আজ ঋত্বিকের মনটাও বেশ ভালো আছে। কালকের পর থেকে এই হাসপাতালের মুখ ওকে আর কোনোদিন দেখতে হবে না, এই চিন্তা মনে নিয়ে ঋত্বিক নিজের চোখ বোঝায়। বেশ নিশ্চিন্তভাবে সেদিন রাতের ঘুমটাও ভালো এলো ঋত্বিকের। রাত তখন বেশ গভীর। হাসপাতালের সর্বত্র বড্ড শান্ত হয়ে গেছে এখন। নাইট ডিউটিতে যেসব স্টাফেদের নিয়োগ করা আছে একমাত্র তারাই রয়েছে হাসপাতালে। আশেপাশের সব ওয়ার্ডেই ব্যস্ততা কমে এসেছে এখন। কিছুটা নিস্তেজ আর ঘুমন্ত হয়ে পড়েছে যেন পুরো হাসপাতালটা। হঠাৎ কিছুর একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল ঋত্বিকের। ঋত্বিক খানিকক্ষণ মন দিয়ে আওয়াজটা শুনে বুঝলো তার কেবিনের দরজার দিক থেকে আওয়াজটা আসছে। কেউ যেন বাইরে থেকে ভীষণ ক্ষোভ নিয়ে ঋত্বিকের কেবিনের দরজায় আঘাত করছে বারবার। ঋত্বিক মনে মনে ভাবল, কিন্তু এরম ভাবে আঘাত করার কি আছে? কেবিনের দরজা তো ভেতর থেকে বন্ধ নয়। রাতে যদি কাউকে প্রয়োজন হয় এই কারণেই দরজা আবছানো আছে। তাও কেউ কেন বাইরে থেকে দরজা ধাক্কা দিচ্ছে এমন ভাবে? ঋত্বিক ভালো করে শব্দটা শুনে বুঝলো কেউ নয়, কোনো কিছু যেন দরজায় বারে বারে আঘাত লেগে একটা যান্ত্রিক শব্দ হচ্ছে। ঋত্বিক প্রথমে বেডে উঠে বসলো, তারপর একটু ঘুমন্ত গলায় জিজ্ঞেস করলো, কে কে আছেন ওখানে? কিন্তু ঋত্বিক কোনো উত্তর পেল না। ঋত্বিক আবার একটু গলা ঝাড়া দিয়ে জিজ্ঞেস করলো, কে আছেন ওখানে? জবাব দাও। কিন্তু এবারেও কোনো উত্তর পেল না সে। এবার ঋত্বিক ধীরে ধীরে বেড থেকে নেমে আলতু পায়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজায় তখনও সেই ধাক্কা লাগার যান্ত্রিক শব্দটা হয়েই চলেছে। তবে ঋত্বিক দরজার কাছে এসে দাঁড়াতে হঠাৎ সেই শব্দটা বন্ধ হয়ে গেল। ঋত্বিক সেই স্থানে দাঁড়িয়ে একবার ভাবল, গিয়ে গিয়ে তাহলে শুয়ে পড়বো আমি। বেকার এখানে দাঁড়িয়েও বা কি করব? ঋত্বিক এমনটা ভেবে যেমনি ঘুরে দাঁড়ায় বেডের দিকে, ঠিক তখনই আবার শব্দটা শুরু হলো। তবে এবার যেন শব্দটার তীক্ষ্ণতা আরো বেড়ে গেল। ঋত্বিক রীতিমতো চমকে উঠল সেই শব্দটা শুনে। এবার কাঁপা কাঁপা পায়ে ঋত্বিক আবার এগিয়ে গেল দরজার দিকে। বাইরে তখনও সেই যান্ত্রিক শব্দের জোর ক্রমশ বেড়েই চলেছে। এবার ঋত্বিক দরজার সামনে দাঁড়িয়ে দরজার দুটো পাল্লা ধরে একটা ঝটকায় দরজা খুলে ফেলল। তারপর বাইরের করিডোরে নজর ফেলে দেখল, না, সেখানে তো কেউ নেই। শুধু একটা স্ট্রেচার সামনের করিডোরে আড়াআড়ি ভাবে রাখা রয়েছে। ঋত্বিকের মস্তিষ্কে অনেক প্রশ্ন জাগলো। তাহলে কি স্ট্রেচারের লোহার হ্যান্ডেলের ধাক্কাতেই দরজার এই শব্দটা হচ্ছিল? শব্দটা খানিকটা সেরকমই লাগছিল বটে, কিন্তু সেটাই বা কিভাবে সম্ভব? করিডোরে ঢাল তো কিছুই নেই। স্ট্রেচারটা একা একাই দরজা ধাক্কা মারছিল কি করে? ঋত্বিকের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন, কিন্তু ঋত্বিক সেগুলোই মন না দিয়ে করিডোরে দাঁড়িয়ে একবার হাঁক দিয়ে বলে উঠল, আরে কেউ কি আছেন? এই স্ট্রেচারটা কোথা থেকে এলো এখানে? কে আনলো এটাকে?
তবে ঋত্বিকের শত ডাকেও কোনো সাড়া শব্দ পেল না সে। এবার ঋত্বিকের কি মনে হতে ও কেবিন থেকে বেরিয়ে স্ট্রেচারের সামনে এসে দাঁড়ালো। তারপর দেখলো স্ট্রেচারের ওপর শোয়ানো আছে একটা দেহ। সাদা কাপড় দিয়ে দেহর মুখখানি ঢাকা রয়েছে। ঋত্বিক আরো দেখলো একদিকের কাপড়ের ফাঁক দিয়ে দেহর একটা হাত বেরিয়ে বাইরে ঝুলে রয়েছে। হঠাৎ ঋত্বিকের মনে যেন কেউ বলে উঠল, দেহটির মুখ থেকে কাপড়টা সরিয়ে দেহর মুখটা ভালো করে দেখ। ঋত্বিকের পুরো শরীর যেন ঠান্ডা হয়ে গেছে। ঋত্বিক চাইছে সেই দেহর সামনে থেকে সরে যেতে, তবে কোনো এক অদৃশ্য শক্তি যেন ঋত্বিককে সেখানে বেঁধে রেখেছে। ও না পারছে সেখান থেকে সরতে, না পারছে সেই দেহটির ওপর থেকে নিজের চোখ সরাতে। ঋত্বিক না চাইতেও এবার সেই দেহর দিকে নিজের কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দেহটির মুখের ওপর থেকে সাদা চাদরটা সরিয়ে দিল, আর সরিয়ে ভীষণ ভয় পেয়ে আটকে উঠল। এখনো সামনে যে দৃশ্য দেখছে তা কোনো মতে বিশ্বাস হচ্ছে না যেন ঋত্বিকের বিস্ফারিত দুই চোখে। ঋত্বিক দেখছে ওর সামনে যে মৃতদেহটি শোয়ানো রয়েছে সেটি আর কারো নয়, স্বয়ং ঋত্বিকের নিজের। সেই মৃতদেহটির মুখখানি হুবহু ঋত্বিকের সঙ্গে যেন মিলে যাচ্ছে, এমনকি ঠোঁটের একপাশে থাকা আঁচিলটাও সেই দেহটির মুখে বর্তমান। ঋত্বিক ভীষণ ভয়ে সেই সবকিছু দেখছে, কিন্তু ও পালাতে পারছে না। ঋত্বিক সেখানে দাঁড়িয়ে ভীষণ ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ঋত্বিক সেখান থেকে বারবার এক ছুটে পালিয়ে যেতে চাইছে, কিন্তু ওর পা দুটো যেন ওখানে আটকে রয়েছে। ঋত্বিক স্ট্রেচারটা ধরে কম্পিত পায়ে সেখানে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে। কিছু মুহূর্ত কেটে যাওয়ার পর ঋত্বিক মনে অনেকটা সাহস জোগাড় করে আস্তে আস্তে নিজের চোখ খুলল, আর সব ভয়ে তাকালো স্ট্রেচারের উপরে শোয়ানো মৃতদেহটির মুখের দিকে। ঋত্বিক ভালো করে সেই মৃতদেহটির মুখখানি দেখছে। হঠাৎ করিডোরের এক পাশের একটা টিউব ভীষণ আওয়াজ করে জ্বলা নেভা শুরু করেছে। তবে এত কিছুর মধ্যেও ঋত্বিক ভালো করে মৃতদেহর মুখটা দেখল, আর বুঝল কই, এটা তো আমার মুখ তো নয়, এ তো অন্য এক যুবকের মুখ। ঋত্বিক এক দৃষ্টে সেই মৃতদেহের মুখের দিকে তাকিয়ে রয়েছে। ঠিক তখনই ঋত্বিককে অবাক করে দিয়ে মৃতদেহটি বড় বড় করে চোখ খুলে ঘাড় ঘুরিয়ে তাকালো ঋত্বিকের দিকে। ঋত্বিকের পুরো শরীর যেন এক নিমেষে ঠান্ডা হয়ে গেছে। ও নির্বাকের মতো তাকিয়ে রয়েছে সেই মৃত যুবকটির দিকে। তার দুই চোখ যেন আগ্নেয় শিখার মতো জ্বলছে এখন। সেই ভয়ঙ্কর দুই চোখে যেন কত ঘৃণা জমে রয়েছে ঋত্বিকের জন্য। এবার ঋত্বিক দেখছে সেই মৃতদেহটি ঋত্বিকের গলা বরাবর নিজের দুহাত বাড়াচ্ছে আস্তে আস্তে। ঋত্বিক এবার সেটা দেখে ভীষণ ভয়ে অতিরিক্ত জোরে চেঁচিয়ে আর্তনাদ করে উঠল। আর হঠাৎ ঋত্বিকের দুই চোখ খুলে গেল। ঋত্বিক ধরফর করে বেডের ওপর উঠে বসলো। এবার ওর পুরো শরীর ভীষণ ভয়ে ঠান্ডা হয়ে গেছে, তবে পুরো শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে ঋত্বিকের। ওর ভীষণ আর্তনাদ শুনে হঠাৎ দরজা খুলে বাইরে থেকে নাইট ডিউটিতে থাকা একজন নার্স ছুটে এলো ভেতরে। ঋত্বিকের তখনও ভয়ের আতঙ্ক কাটেনি। ও এপার ওপার তাকিয়ে রয়েছে অতিরিক্ত ভয় আর আতঙ্কে। ঋত্বিকের এমন অবস্থা দেখে বাইরে থেকে ছুটে আসা সেই নার্সটি আবার দ্রুত ছুটে গেল করিডোরের দিকে। তারপর একজন অন ডিউটি ফিমেল জুনিয়র ডাক্তারকে ডেকে আনলো সে। সেই ডাক্তার এসে ঋত্বিকের এমন অবস্থা দেখে দ্রুত হাত ধরল ঋত্বিকের। হঠাৎই ঋত্বিকের যেন স্নায়ুগুলো দ্রুত হয়ে উঠল, আর হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ঋত্বিক ফিমেল জুনিয়র ডাক্তারের দিকে। ঋত্বিক এবারে বুঝল কেমন যেন হঠাৎই শান্ত হয়ে আসছে ওর নার্ভগুলো। ঋত্বিক সেই ডাক্তারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে।
ঠিক এমন সময় ঋত্বিক বুঝল এখন ঋত্বিকের মনে যেন আর কোনো ভয়ই নেই। এখন ঋত্বিকের মনে ভয় সরে গিয়ে একটা অদ্ভুত ভালো লাগা যেন ছড়িয়ে পড়েছে ওর পুরো ভেতরটায়। ঋত্বিক এক দৃষ্টে তাকিয়ে রইল ডাক্তারটির বুকে ঝুলে থাকা আই কার্ডের দিকে। হঠাৎই ওনার নামটা চোখে পড়ল ঋত্বিকের, ডক্টর পূর্ণা হাজরা। ঋত্বিক মনে মনে ভাবতে শুরু করে, কি সুন্দর নামটি, ঠিক যেন ওনার মতোই সুন্দর ওনার নামটিও। ডক্টর পূর্ণা তখনও ঋত্বিকের সামনে দাঁড়িয়ে ওর নার্ভ চেক করছে। এবার ঋত্বিকের হার্ট ডক্টর পূর্ণার দুই চোখের দিকে তাকিয়ে যেন খুব জোরে বিট করতে শুরু করল। ঋত্বিক যেন নিজের হার্টবিট খালি কানেও শুনতে পাচ্ছে এখন। এবার ধীরে ধীরে যেন ওর পুরো শরীর নিস্তেজ হয়ে পড়ছে। তবে ঋত্বিক বুঝল ওর হৃদয়ে যেন আরো বেশি করে সতেজ হয়ে উঠেছে। আস্তে আস্তে আবার বিছানায় নিজের শরীরটা এলিয়ে দিল ঋত্বিক। এক অদ্ভুত প্রশান্তিতে ঋত্বিকের চোখ বুঝে এলো এবার। তবে চোখ বুঝেও বন্ধ চোখের সামনে ঋত্বিক যেন স্পষ্টভাবে দেখতে পেল ডক্টর পূর্ণার সুন্দর মুখখানি। পরদিন সকালে ডাক্তার সামন্ত এসে আগে পরীক্ষা করলেন ঋত্বিকের হার্টবিট। বুকে স্টেথোস্কোপ লাগিয়ে ওর হার্টবিট শুনলেন। তখনও ঋত্বিকের হার্টবিট বেশ চঞ্চল। হঠাৎ ঋত্বিক ডক্টর সামন্তকে ইঙ্গিত করে বলে উঠল, আচ্ছা ডাক্তারবাবু, আমি কাল রাতে কিছু কিছু দৃশ্য দেখেছি। হয়তো নিছক সেগুলো আমার স্বপ্ন, তাও আমি ভীষণ চমকে গেছিলাম। এবার ডক্টর সামন্ত ঋত্বিককে ইঙ্গিত করে জিজ্ঞেস করলেন, হোয়াট হ্যাপেন্ড সান? কি হয়েছে? এমন কি দেখেছো? তুমি নির্দ্বিধায় বলতে পারো আমায়। এবার ঋত্বিক ডাক্তার অসীম সামন্তকে রাতের পুরো ব্যাপারটা সংক্ষেপে জানাল। ও কি কি দেখেছিল, হঠাৎ করিডোরের সেই ভয়ঙ্কর দৃশ্য, আর সাথে সাথে অন ডিউটি নার্স পূর্ণা হাজরার কথা। ঋত্বিকের সব কথা শুনে ডাক্তার সামন্ত বুঝলেন যে ঋত্বিক কোনোভাবে মনে কোনো ভয়ঙ্কর আতঙ্ক নিয়ে চলছে। ডক্টর সামন্ত ঋত্বিকের সব কথা শুনে চিন্তিত মনে নিজের কেবিনের দিকে চলে যান। ঋত্বিক ওনার দিকে তাকিয়ে একটু চিন্তিত হলো বটে, তবে কিছু বলল না ঋত্বিক। সেই দিন দুপুরে ঋত্বিকের বাবা মা বেশ আনন্দের সঙ্গে এসেছিলেন ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন বলে। ওনারা হাসপাতালে এসেই সোজা যান ডক্টর সামন্তের সাথে দেখা করতে। ডাক্তারবাবু ওনাদের দেখে চিন্তিত মনে ওনাদের দিকে ইঙ্গিত করে বললেন, আসুন আসুন, বসুন। আসলে আপনাদের কিছু কথা বলার ছিল। ডাক্তারবাবু, সব ঠিক আছে তো? না এমন চিন্তিত লাগছে আপনাকে দেখে, তাই জিজ্ঞেস করলাম। দেখুন, আমার মনে হয় পোস্ট সার্জারি একটা ট্রমা কাজ করছে ঋত্বিকের মনে। না, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। এত বড় একটা অপারেশন হয়েছে ওর ওপর দিয়ে। অনেক সময় এইসব সাইড এফেক্ট পেশেন্টের মধ্যে দেখা যায়, যদি অফকোর্স উইথ ইয়োর পারমিশন। আর দুটো দিন ওকে একটু অবজারভেশনে রাখা দরকার। আর সেই সঙ্গে আমাদের এখানে একজন ভালো মস্তিষ্ক বিশেষজ্ঞ রয়েছেন, ডাক্তার মহুয়া দাশগুপ্ত। ওনাকেও একবার ঋত্বিকের সঙ্গে একটা কাউন্সিলিংয়ে বসিয়ে দেখে নেওয়া দরকার। তাই ভাবছিলাম আজ নয়, আর 2 দিন পরে আমি ঋত্বিককে ডিসচার্জ দিতে চাই। এতে হবে কি, পরে কোনো কমপ্লিকেট সিচুয়েশন তৈরি হবে না। হ্যাঁ, এবার আপনাদের সিদ্ধান্ত। ঋত্বিকের বাবা মা ডক্টর সামন্তর এমন কথা শুনে একটু চিন্তিত হয়ে পড়েন আর ভাবতে শুরু করেন, কি করা উচিত আমার? ডাক্তারবাবু যেহেতু বলছেন কিছুদিন পরেই নয় ওকে নিয়ে যাব। হঠাৎ ঋত্বিকের মা ডক্টর সামন্তকে বলে ওঠেন, ডাক্তারবাবু, আমাদের ওই একটাই ছেলে, ওর এতদিন এত কষ্টের পরেও
ওর জীবনের ঝুঁকি আছে জেনে আমরা ওর সাথে কিছু করিনি। আজ অনেক বছর পর আমরা বিশ্বাস পেয়েছি ও সুস্থ হতে পারে। দয়া করে ওকে সাবধানে রেখে সুস্থ করে বাড়ি পাঠাবেন। ওনার এমন কথা শুনে এবার ডক্টর সামন্ত ওনার কাছে এসে দাঁড়িয়ে ওনাকে আশ্বাস দিলেন ঋত্বিককে ওনারা সুস্থ করেই বাড়ি পাঠাবেন। অগত্যা ঋত্বিকের বাবা মা ডাক্তারদের সেই সিদ্ধান্ত মেনে নিলেন। চিন্তিত মনে ঋত্বিকের বাবা মা ঋত্বিকের কাছে গিয়ে ওর হাসপাতাল থেকে আর ছুটি হচ্ছে না এটা ওকে জানালেন। তবে ঋত্বিক ওনাদের এই কথা শুনে মোটেও বিচলিত হলো না। বাবা মায়ের সামনে সে না বললেও মনে মনে সে একটু খুশিই হলো, কারণ ঋত্বিকের মন যেন একটু সময় চাইছিল ডাক্তার পূর্ণার সঙ্গে পরিচয় করার জন্য। তবে ঋত্বিক ওর বাবা মায়ের আর দুদিনেই হাসপাতালে থাকার কথা নিয়ে মোটেও বিচলিত হলো না। বরঞ্চ ওনাদের এই কথা শুনে ঋত্বিক মনে মনে খানিকটা খুশিই হলো। বাবা মায়ের সামনে সে না বললেও মনে মনে ও ভীষণ খুশি হয়েছে। এখন ঋত্বিকের মন যেন একটু সময় চাইছে ডাক্তার পূর্ণার সঙ্গে পরিচয় করার জন্য। ডাক্তার পূর্ণা হাজরা ঋত্বিকদের পারিবারিক ডাক্তার ডক্টর অসীম সামন্তর সহকারী। ঋত্বিকের মা আর বাবা ডক্টর সামন্তর কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর ডক্টর সামন্ত মিস পূর্ণা হাজরাকে ডাক পাঠালেন নিজের কেবিনে কিছু কথা বলার জন্য। ডক্টর পূর্ণা হাজরাকে পাঠাও, কিছু কথা আছে। হ্যাঁ স্যার, এক্ষুনি ডেকে দিচ্ছি। বটময় বেরিয়ে যাওয়ার পর ডক্টর সামন্ত মনে মনে ভাবতে শুরু করেন, ঋত্বিকের কথাগুলো শুনেই বুঝতে পেরেছি ডক্টর পূর্ণাকে পছন্দ হয়েছে ঋত্বিকের। ভেরি ওয়েল। এত সব ভাবতে ভাবতে ডক্টর পূর্ণা হাজরা ডক্টর সামন্তর কেবিনের দরজায় এসে নক করে। স্যার, আপনি আমায় ডেকেছিলেন? ও হ্যাঁ হ্যাঁ, আসো আসো, প্লিজ কাম, হ্যাভ আ সিট। পূর্ণা ভেতরে এসে ডক্টর সামন্ত দেখিয়ে দেওয়া বেঞ্চে বসে। তারপর ডক্টর সামন্ত বলতে শুরু করেন, আমি শুনলাম কাল রাতে তুমি আমার একটা পুরানো পেশেন্ট ঋত্বিক অধিকারী, তাকে ঠিক সময় এসে হেল্প করেছো। শুনে বেশ ভালো লাগলো। পূর্ণা ওনার এমন কথা শুনে বড্ড খুশি হয়ে উঠল। আবার ডক্টর সামন্ত বলে উঠলেন, ঋত্বিক আর দুদিন এখানে থাকবে অবজারভেশনে, তাই আমি চাই নেক্সট টাইম থেকে ওর হেলথ রিপোর্ট তুমি আমায় দাও। পূর্ণা ওনার এই কথাটা শুনে বড্ড খুশি হয়ে উঠে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, থ্যাংক ইউ স্যার, আমি নিশ্চয়ই ওনাকে আরো ভালো কেয়ারে রাখার চেষ্টা করব। বেশ, তবে তুমি গিয়ে ওর কেবিন থেকে রিপোর্টসগুলো নিয়ে নাও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। পূর্ণা ওনাকে থ্যাংক ইউ বলে খুশি মনে বেরিয়ে গেল ঋত্বিকের কেবিনের দিকে। কেবিনে এসে পূর্ণা দেখল ঋত্বিক অঘরে ঘুমোচ্ছে। ওকে আর ডিস্টার্ব না করে পূর্ণা ফাইলগুলো নিয়ে বেরিয়ে গেল ঋত্বিকের কেবিন থেকে। দুপুরের দিকে পূর্ণা এলো ঋত্বিকের কেবিনে ওর রেগুলার চেক আপের জন্য। আবারও পূর্ণাকে দেখে ঋত্বিকের হার্ট যেন ভীষণ জোরে ধুকপুক করতে শুরু করেছে। এখন ঋত্বিক এক মনে তাকিয়ে রয়েছে পূর্ণার দিকে। এক অদ্ভুত ভালো লাগা তাকে যেন জড়িয়ে ধরতে শুরু করলো। এবার ডক্টর পূর্ণা ঋত্বিকের সামনে দাঁড়িয়ে বলে উঠল, মিস্টার ঋত্বিক অধিকারী, কেমন আছেন এখন আপনি? ঋত্বিক পূর্ণার সব কথা শুনতে পেল বটে, তবে কোনো জবাব দিতে পারল না। পূর্ণা আবার বলে উঠল, কি হলো, আপনি ঠিক আছেন? এবার অতি কষ্টে ঋত্বিক জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। তবে কাল রাতে আপনি না থাকলে হয়তো এমনটা থাকতে পারতাম না। ওটা আমার ডিউটি। বাই দ্য ওয়ে, ডক্টর অসীম সামন্ত আপনাকে আমার আন্ডারে দিয়েছেন, তো আপনার কোনো দরকার পড়লে আমায় ডাকতে ভুলবেন না। পূর্ণার শেষ কথাটা শুনে ঋত্বিকের চোখ দুটো যেন চমকে উঠল। আর মনে মনে ঋত্বিক বলল, উফ কাকু, আপনি সেরা সেরা। আমার মনের কথাটা একবারই বুঝে গেছেন। ব্যাস,
এবার বাকি কাজটা নয় আমার। ইতিমধ্যে ঋতিকের লাঞ্চ এসে হাজির হলো। আপনি লাঞ্চটা করে নিন, আমি এলাম। পূর্ণা ঋত্বিককে বাই বলে বেরিয়ে গেল ঋত্বিকের কেবিন থেকে। তবে ঋত্বিক তাকিয়ে রইল পূর্ণার চলে যাবার দিকে। বিকেলের দিকে ঋত্বিককে যেতে হলো মস্তিষ্ক বিশেষজ্ঞ ডক্টর মহুয়া দাশগুপ্তর কাছে। ও, তুমি তাহলে ঋত্বিক, এসো বসো সোফায়। ডাক্তার দাশগুপ্ত ঋত্বিকের সোফায় বসতে বলে প্রায় তার সাথে 1.5 ঘন্টার একটা পরীক্ষা করলেন। তবে উনি বুঝলেন ঋত্বিকের ভেতরে মোটামুটি সবকিছু পজিটিভ আছে। শেষে ঋত্বিককে ওয়ার্ডে ফেরত পাঠিয়ে তিনি কল করলেন ডাক্তার সামন্তকে। হ্যালো। আমি ডক্টর মহুয়া বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। ডাক্তার সামন্ত কলটা ধরতেই ওনাকে জানালেন, আমি আপনার পেশেন্টের সঙ্গে একটা লম্বা সেশন করলাম, তবে আমার তো কিছু অস্বাভাবিক মনে হলো না ওর মস্তিষ্কে। ছেলেটি বেশ পজিটিভলি সব উত্তর দিল। ও নিজের জীবন বিষয়ে অনেক আশাবাদী, কোনো নেগেটিভিটি নেই। হয়তো কোনো মেডিসিনের সাইড এফেক্টে হার্টবিট বেড়েছে, যাকে সেটা আপনি ভালো বুঝবেন। তবে আমার দিক থেকে ও মেন্টালি ফিট। আমার মনে হয় আর 24 ঘন্টা ওকে অবজারভেশনে রেখে ওকে রিলিজ করে দেওয়াই যায়। ওয়েল, তাহলে আমায় বোধহয় ওর মেডিসিনসের ডোজ কমাতে হবে। তবে ধন্যবাদ ডক্টর মহুয়া। ঋত্বিক নিজের পরীক্ষার পর সোজা কেবিনের দিকে আসে আর এসে দেখে ডক্টর পূর্ণা কেবিনের সোফায় চুপচাপ বসে আছে। তবে ঋত্বিক ভালোভাবে লক্ষ্য করে বুঝল পূর্ণার ওই সুন্দর মুখখানি যেন একটু উদাস দেখাচ্ছে এখন। কিন্তু ঋত্বিক পূর্ণার এমন উদাস হওয়ার কারণ জানার ক্ষমতা দেখালো না। ঋত্বিক কেবিনে ঢুকে সোজা নিজের বেডে গিয়ে শুয়ে পড়ল। তবে মাঝে মধ্যে ঋত্বিক পূর্ণার মুখখানির দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর ঋত্বিক বোঝে ডক্টর পূর্ণাও যেন অদ্ভুতভাবে ঋত্বিকের মুখের দিকে তাকাচ্ছে। এবার ঋত্বিক সুযোগ বুঝে কথা শুরু করলো ডক্টর পূর্ণার সাথে। কিছু কি হয়েছে আপনার? না, মানে অসুবিধা না থাকলে আপনি আমায় বলতে পারেন। পূর্ণা ঋত্বিকের এমন কথা শুনে একটু ইতস্তত বোধ করে। তারপর পূর্ণা বলে ওঠে, না, সেরকম কিছুই না। আসলে জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যেগুলো আমরা চেয়েও কারোর সামনে রাখতে পারি না। ঋত্বিক পূর্ণার এমন কথা শুনে বোঝে মেয়েটার মনে হয়তো অনেক কিছু লুকোনো রয়েছে। ঋত্বিক আবার বলে ওঠে, জানি অনেক কথা এমন থাকে বলা যায় না, কিন্তু তুমি বললে তোমার মন হালকা হবে। আমাকে একজন বন্ধু মনে করেই বলতে পারো। সন্ধ্যের পর পূর্ণার আর অন্য কোনো পেশেন্টের ডিউটি ছিল না, তাই ঋত্বিকের সঙ্গে তার একটু বেশি সময় ধরে কথা হয়ে কেটে গেল। কথা বলতে বলতে পূর্ণা কেমন যেন হারিয়ে যাচ্ছিল বারবার। শেষে একটু হেসে উঠে পূর্ণা বেরিয়ে গেল কেবিন থেকে। ঋত্বিকের মনে হলো যেন একসঙ্গে কত কষ্ট, যন্ত্রণা আর নতুন আশার আলো লুকোনো ছিল পূর্ণার ওই হাসিতে। এত শত ভাবতে ভাবতে ঋত্বিকের রাতের খাবার এসে গেল। হঠাৎ ঋত্বিক ডিউটিতে থাকা নার্সকে ইঙ্গিত করে জিজ্ঞেস করলো, ডাক্তার পূর্ণা কেমন যেন উদাসী মনে হচ্ছে। উনি কি বরাবরই এরকম, নাকি ইদানিং এরকম হয়েছেন? কারণ ওনার হাসিটা বড়ই মিষ্টি। এমন হাসি যে মানুষের, সে তো প্রাণোচ্ছল হয়, কিন্তু ওনাকে খুব উদাসী দেখি আমি। নার্স ঋত্বিকের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে উঠল, উনি খুবই প্রাণোচ্ছল মানুষ ছিলেন, সব সময় হাসি খুশি। আমাদের এখানকার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের পীয়ূষ সেনের সঙ্গে ওনার বিয়ে হবার কথা ছিল। দুজনেই একে অন্যকে খুব ভালোবাসতেন। কিন্তু দুর্ভাগ্য কাকে বলে, কিছুদিন আগেই, এই তো যেদিন আপনার অপারেশন হলো তার আগের দিন, একটা দুর্ঘটনায় পীয়ূষবাবু মারা গেলেন। সেই অবস্থাতেও ডাক্তার পূর্ণা আপনার অপারেশনে ডাক্তার সামন্তকে অ্যাসিস্ট করেছেন।
তখন থেকেই আমি ওনাকে উদাসী দেখি সব সময়, কিন্তু এত কিছুর মধ্যেও উনি ডিউটি করে চলেছেন নিরন্তর। ভগবান এমন মানুষদের সঙ্গে যে কেন এমন করেন। এদিকে নিউরো ওয়ার্ডের ডাক্তার কিংশুক হালদার, এত বাজে লোক আমি খুব কমই দেখেছি। এখনো নির্লজ্জের মতো ডাক্তার পূর্ণার পেছনে পড়ে আছে। এমনকি পীযূষবাবুর মৃত্যুর খবর শুনে উনি আবার নতুন করে পূর্ণা ম্যাডামকে বিয়ের প্রস্তাব দিতে গেছিলেন। এই তো আজ সকালেই দুজনের মধ্যে চূড়ান্ত একটা কথা কাটাকাটি হয়ে গেল। আমাদের মতো নার্সদেরও লোকটা কম কুপ্রস্তাব দেন। নেহাত ওনার মামা এই এলাকার কাউন্সিলর, তাই কেউ কিছু বলতে সাহস পায় না, কিন্তু 1 নম্বরের অসভ্য ওই ডাক্তার কিংশুক হালদার। এত কিছু বলার পর এবারে নার্স একটু থামলেন। ডক্টর পূর্ণার প্রতি একই সঙ্গে শ্রদ্ধা ও ভালো লাগাটা আরো যেন বেড়ে গেল ঋত্বিকের। কিন্তু কিংশুক হালদার নামটা শোনা মাত্রই একটা অদ্ভুত অস্বস্তি হতে থাকলো ঋত্বিকের। ওর বুকের মধ্যে যেন একটা চিনচিনানি ব্যথা অনুভব করলো ঋত্বিক এইবার। নার্স অজন্তা নিজের মোবাইল ফোন বের করে গ্যালারিতে গিয়ে একটা ফটো বের করে স্ক্রিনটা ঋত্বিকের চোখের সামনে ধরে বলে উঠল, এই দেখুন পূর্ণা ম্যাডাম আর পীযূষ স্যার, দুজনকে কি সুন্দর মানাতে একে অপরের সাথে, তাই না? ঋত্বিক ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ফটোটা ভালো করে দেখল। হঠাৎ ঋত্বিকের চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল। ঠিক তখনই গত রাতে সেই স্বপ্নটার কথা মনে পড়ল ঋত্বিকের। ও স্বপ্নে যে মৃতদেহের চেহারা দ্বিতীয়বার দেখেছিল, আর যে মৃতদেহটি চোখ খুলেছিল ঋত্বিকের দিকে তাকিয়ে, সে আর কেউ নয়, পীযূষ। নার্স অজন্তা ফটোটা সরিয়ে নিয়ে আরেকটা গ্রুপ ফটো বের করে একজন ডাক্তারের ছবি স্ক্রিনে বড় করে দেখিয়ে বলল, এই হলো কিংশুক হালদার। পীযূষ স্যারের সঙ্গে পূর্ণা ম্যাডামের বিয়ে ঠিক হয়েছে জেনেও লোকটা মাঝে মধ্যে পূর্ণা ম্যাডামকে উত্তপ্ত করত। একবার তো ফ্লোরেই পীযূষ স্যারের সঙ্গে হাতাহাতি হওয়ার উপক্রম হয়েছিল কিংশুক হালদারই। ডাক্তার সামন্ত মাঝখানে এসে না থামালে রীতিমতো লড়াই শুরু হয়ে যেত দুজনের। এত কিছুর পরেও লোকটার লজ্জা নেই। কিংশুকের ফটোটা দেখা মাত্র ঋত্বিকের মাথায় একটা মারাত্মক যন্ত্রণা শুরু হলো। এইবার হঠাৎ ওর বমি বমি ভাব হলো। বুকের মধ্যে একটা অদ্ভুত জ্বালা অনুভব করলো ঋত্বিক। নার্স অজন্তা ব্যাপারটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাকে তার মেডিসিন ট্যাবলেটটা খাইয়ে দিয়ে বলল, আরে আপনি এসব নিয়ে আর ভাববেন না, আপনার শরীর এখনো দুর্বল। ডাক্তার সামন্ত এসব জানতে পারলে আমাকে খুব বকবেন। আমি লাইট অফ করে দিচ্ছি, আপনি শুয়ে পড়ুন। আমি বাইরের কাউন্টারে ডিউটিতে রয়েছি, দরকার হলে আমাকে ডাকবেন, কেমন? এবার নার্স অজন্তা কেবিনের বড় আলো নিভিয়ে দিয়ে চলে গেল বাইরে। ঋত্বিকের মধ্যে উত্তেজনাটা ওষুধের এফেক্টে কিছুটা প্রশমিত হলেও তবে তার মনের মধ্যে যেন বিশাল এক ঝড় উঠেছে। এখন ঋত্বিক এখন পূর্ণা ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। সেই সঙ্গে এক অদ্ভুত ক্রোধ সে অনুভব করছে কিংশুকের প্রতি। অথচ ওই ফটো ছাড়া সে তাকে কোনোদিন দেখেও নি, চেনেও না, কিন্তু তাও এক অদ্ভুত রাগ যেন তার মধ্যে তৈরি হচ্ছে কিংশুকের বিরুদ্ধে। এখন ঋত্বিকের মাথায় হঠাৎ একটা প্রশ্ন উঠল। এইবার ঋত্বিক কেনই বা স্বপ্নে মৃত পীযূষকে দেখল? স্বপ্নের শুরুতে ও তো নিজের মৃতদেহই দেখেছিল, তারপর হঠাৎ সেই দেহ হয়ে গিয়েছিল পীযূষের দেহ। এসব ভাবতেই মাথার মধ্যে একটা যন্ত্রণা এসে ভর করলো ঋত্বিকের। এইবার ঋত্বিক আর মাথা তুলে বসে থাকতে পারল না। হঠাৎ বালিশে মাথাটা এলিয়ে দিল সে। ঋত্বিক বুঝল যন্ত্রণাটা কমে গিয়ে মাথাটা ভার হয়ে আসছে ঋত্বিকের ক্রমশ। এবার ঋত্বিকের ক্লান্ত চোখে আস্তে আস্তে ঘুম জড়িয়ে এলো। আবারও গভীর রাতে সেই শব্দ, একই রকম ভাবে কেবিনের দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ। আবারও একটা ঘোরের মধ্যে ঋত্বিক বিছানা ছেড়ে উঠে দরজার বাইরে এলো। সেই একই রকম ভাবে একটা স্ট্রেচার রয়েছে করিডরে।
স্ট্রেচারে একটা চাদর মুড়ি দেওয়া দেহ। আবারও একইভাবে ঋতিক কাঁপা কাঁপা হাতে মৃতদেহর মুখ থেকে কাপড় সরাতেই ঋতিক প্রচন্ড ভয়ে শিউরে উঠল, কারণ এবার দেহটা অন্য কারো নয়, সেটা ডক্টর পূর্ণার দেহ। ঋতিক বুঝলো হঠাৎই যেন একটা কালো ছায়া ছুটে বেরিয়ে গেল করিডোরের বাঁদিক থেকে। সেদিকে মুখ তুলে তাকাতেই ঋতিকের বিস্ফারিত দুই চোখে যেন ভীষণ ভয়ে জড়িয়ে আসলো। এইবার ঋতিক দেখছে এক বিভৎস রাক্ষসের মূর্তি ঠিক ঋতিকের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক তার পিছন থেকে হাওয়ায় যেন একটা পুরুষ কণ্ঠ ভেসে আসছে ঋতিকের কানে। আগামীকাল রাত ঋতিক আবারও ভীষণ ভয়ে চোখ খুলে উঠে বসলো নিজের বিছানায়। তবে এবারে সে আর আর্তনাদ করেনি, কিন্তু ঋতিকের পুরো শরীর যেন ঘামছে দরদর করে। বুকের মধ্যে যেন ঋতিকের ভীষণ এক ঝড় উঠেছে এখন। বুকে চিনচিনে একটা ব্যথাও অনুভব করলো সে, কিন্তু কাউকে কিছু বলল না ঋতিক। একটু সময় লাগলো ঋতিকের স্বাভাবিক হয়ে উঠতে, তবে ঋতিকের চোখের সামনে শুধুই ভাসছে পূর্ণার মুখখানি আর কানে একটাই আওয়াজ। পরের দিনটা সারাদিন বেশ অন্যমনস্কভাবেই কাটলো ঋতিকের। ডাক্তার সামন্ত ফাইনাল চেক আপ করে তার বাবা মাকে জানিয়ে দিলেন যে পরদিন দুপুরেই তাকে ডিসচার্জ করে দেওয়া হবে। কিন্তু তারপরেও বাবা মায়ের সাথে ঠিক মন খুলে কথাবার্তা বলতে পারল না ঋতিক। সন্ধ্যের ভিজিটিং আওয়ারে শুধু বাবা এসেছিলেন। এখনো এক গভীর চিন্তায় মগ্ন ছিল ঋতিক। ডক্টর পূর্ণা বার দুয়েক এসে দেখা করে গেছে ঋতিকের সঙ্গে, তবে সন্ধ্যের পর থেকে আর আসেনি সে। ঋতিক এক প্রকার বাধ্য হয়েই নার্স অজন্তার মারফত একটা ব্যাকুল আর্জি পাঠালো পূর্ণার কাছে, যাতে সে একবার এসে ঋতিকের সাথে দেখা করে। ঋতিকের রাতের খাবার সেরে নেওয়ার একটু পরে ডক্টর পূর্ণা এলো। বেশ অন্যমনস্ক লাগলো পূর্ণাকে। ঋতিক বুঝলো কেমন যেন এড়িয়ে যেতে চাইছে পূর্ণা ঋতিককে, এমনকি ভালো করে কথাও বলছে না ওর সাথে। পূর্ণা এক প্রকার ছটফট করছে ঋতিকের সামনে থেকে উঠে চলে যাবে বলে, তবে ঋতিক চাইছে পূর্ণা যেন আরো কিছু মুহূর্ত ওর সঙ্গে এখানেই থাকে। আজ যেন পূর্ণাকে ছেড়ে দিতে একটু মন চাইছে না ঋতিকে। একটু পরেই অবশ্য একজন বড় বয় এলো পূর্ণার কাছে। সে এসে পূর্ণাকে বলল, ম্যাডাম, ডিওয়ার্ডের হীরালাল বাবুর ডিসচার্জ নিয়ে কিছু সমস্যা হয়েছে। নতুন অ্যাকাউন্টেন্ট বাবু আপনাকে একবার ডাকছেন এক্ষুনি। উনি নিজেও ডিওয়ার্ডেই আছেন। পূর্ণা অবাক হয়ে তাকে জবাব দিল, পেশেন্টের ডিসচার্জ আর অ্যাকাউন্টসের সঙ্গে আমার কি সম্পর্ক? আপনি নাকি হীরালাল বাবুকে কি একটা কনসেশনের কথা বলেছেন। উনি কিন্তু সেটাই দাবি করছেন। অ্যাকাউন্টেন্ট বাবুর কোনো কথাই শুনছেন না উনি। আসলে আজ রাতের মধ্যে ডিউ ক্লিয়ার না করলে কাল সকালে ওনার রিলিজ হবে না। এদিকে অ্যাকাউন্টেন্ট বাবু সকালে থাকবেন না, উনি আসছেন সেই দুপুরের দিকে। ব্যাপারটা যদি ক্লিয়ার না হয় তাহলে অকারণেই পেশেন্ট পার্টি এসে ঝামেলা করবে, তাই আপনাকে একবার ডাকছেন উনি। আচ্ছা জ্বালা তো, আমি কেন কনসেশনের কথা বলতে যাব? যা বলার আপনিই গিয়ে বলবেন, চলুন। হীরালাল বাবু খুব অশান্তি করছেন ওখানে। উনি আপনার পেশেন্ট, তাই অ্যাকাউন্টেন্ট বাবু আপনাকেই একবার ডাকছেন। ঠিক আছে, চলো যাচ্ছি। এই বলে পূর্ণা বিরক্তি সহকারে উঠে পড়ে বেরিয়ে গেল কেবিন থেকে। পূর্ণা চলে যাওয়ার একটু পরেই গত রাতে স্বপ্নে শোনা কথাগুলো যেন কানে ভেসে এলো ঋতিকের। ঋতিকের মন যেন তাকে বিপদের ব্যাপারে আগাম জানান দিল।
ঋত্বিক বেশ বুঝতে পারল তার ভেতর থেকে কেউ যেন তাকে তাগাদা দিচ্ছে, অ্যালার্ট করে দিচ্ছে আসন্ন কোনো বিপদের ব্যাপারে। এইবার ঋত্বিক বেড থেকে নেমে দরজা দিয়ে বেরিয়ে যেতে চাইল পূর্ণার পেছনে ডি ওয়ার্ডের দিকে। দরজার বাইরে আসতেই নার্স অজন্তা তার পথ আটকে দাঁড়ালো। ঋত্বিক খুব শান্তভাবে তাকে বোঝালো, একটা বড় বিপদ হতে চলেছে, আপনি প্লিজ সিকিউরিটি কাউকে ডিওয়ার্ডের দিকে যেতে বলুন। ডাক্তার পূর্ণার খুব বিপদ, আমাকে প্লিজ যেতে দিন। আর আপনি সময় নষ্ট না করে কোনো সিকিউরিটিকে নিয়ে দ্রুত চলে আসুন ডিওয়ার্ডে। আমার কথা না শুনলে কিন্তু ডাক্তার পূর্ণার বড় ক্ষতি হয়ে যাবে, তখন কিন্তু নিজেকে দায়ী করা ছাড়া আর কোনোই পথ থাকবে না আপনার। নার্স অজন্তা কিছু একটা ভেবে নিয়ে ঋতিকের কথা মেনে নিল। আচ্ছা আচ্ছা চলুন, আপনি চলুন, আমরাও আসছি। ডিওয়ার্ডের দোতলায় কিছু পেশেন্ট আছে বটে, কিন্তু দোতলায় না গিয়ে একতলার পিছনের দিকে ওয়ার্ড বয় নিয়ে এলো পূর্ণাকে। সে জানালো বিবাদমান দুই পক্ষই পেছনের অফিসে আছে। এই দিকটা নির্জন, রাতের দিকে গ্রিলে তালা মারা থাকে, এই দিকে সচরাচর কেউ আসে না। এবার পূর্ণার একটা খারাপ সন্দেহ হলো, কিন্তু ততক্ষণে বড় দেরি হয়ে গেছে। অফিস ঘরের দরজার সামনে পৌঁছে ওয়ার্ড বয় একরকম তাকে ধাক্কা মেরে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজায় হুড়কো দিয়ে পাহারায় দাঁড়িয়ে পড়ল। ভেতরে হুমড়ি খেয়ে ঢুকে অবাক হয়ে গেল পূর্ণা, কারণ ভেতরের চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে কিংসুক। পূর্ণা তাকে দেখেই বলে উঠল, এইসব কি অসভ্যতম কিংসুক? এইভাবে আমাকে মিথ্যে বলে এখানে আনার মানেটা কি? কিংসুক ক্রূর দৃষ্টি দিয়ে পূর্ণার আপাদমস্তক নিরীক্ষণ করে বলে উঠল, ঝন্টু, সত্যি কথা বললে তুমি তো আসতে না, মিথ্যে বলে ডাকতে হলো। এখানে কেউ নেই, তোমার গলার আওয়াজ এই ঘরের বাইরে পৌঁছবে। সিকিউরিটি গার্ডদের আমি বলে দিয়েছি এইদিকে না আসতে, কারণ তোমার আর আমার প্রাইভেট কথার মধ্যে তৃতীয় কেউ থাকুক আমি চাই। এইসব তুমি কি বলছো? কি চাও তুমি? তোমাকে চাই, শুধু তোমাকে চাই ডার্লিং। এত সময় ধরে এতবার বলার পরেও তুমি বুঝতে পারো না আমি তোমার প্রেমে পাগল? এখন তো পিয়ুষও নেই, তাও আমাকে বিয়ে করতে এত সমস্যা কি তোমার? আমি শেষবার জানতে চাইছি, আমাকে বিয়ে করবে হ্যাঁ কি না বলো। এই ভালোবাসার নাটকটা বন্ধ করো প্লিজ। আমি জানি তুমি একজন লম্পট লোক, তোমাকে বিয়ে করা তো দূরে থাক, তোমার কাছাকাছি আসতেও ঘেন্না করে আমার। এবার কিংসুক চোয়াল শক্ত করে বলে উঠল, তাহলে এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তাহলে তো আর আমার সামনে কোনো পথ রাখলে না তুমি। ও আমি তোমাকেই করব। তোমার ওই শরীরটাকে এতদিন ধরেই আমার দুটো চোখ দিয়ে গিলে খেয়েছি আমি, এবারে আমি ছাড়ি কি করে? বিয়ের দরকার নেই, আজ এখানেই এই রাতেই আমাদের ফুলসজ্জা হবে। প্রস্তুত হয়ে না তুমি? খবরদার বলছি, এগোবে না আমার দিকে, আমি কিন্তু চেঁচাবো, লোক ডাকবো। ডাকো, বললাম না কেউ আসবে না এইদিকে। আমি সেই ব্যবস্থা করেছি, আর আমি কি করতে পারি তুমি জানো না। কি মনে হয় তোমার পীযূষ দুর্ঘটনায় মারা গেছে? না মাই লাভ, পীযূষ নামের পথের কাঁটাকে সরিয়ে দিয়েছি আমি। ওই দুর্ঘটনা আমারই তৈরি। ভেবেছিলাম আপত্তা বিদেয় হলে তুমি সহজেই আমার কাছে চলে আসবে, কিন্তু না, তুমি দেখছি ভাবে মানবে না। তোমার বিষ কিভাবে ছড়াতে হয় তা আমি এখন দেখাবো তোমায়। পিয়ুষের দুর্ঘটনাটা আসলে যে খুন, এটা জানতে পেরেই ক্ষিপ্ত বাহিনীর মতো পূর্ণা পেরে গেল কিংসুকের দিকে। কি শয়তান, তুই মেরেছিস আমার পিয়ুষকে? কিন্তু কিংসুক বলবান পুরুষ, একটু হাতাহাতির পরই সে কবজা করে ফেলল পূর্ণাকে। তারপর তাকে চড় মেরে ছেঁচড়ে নিয়ে গেল টেবিলের দিকে। সেখানে গিয়েই জোর করে কোল ভাজা করে তুলে পূর্ণাকে টেবিলের উপরে শুইয়ে দিল কিংসুক। হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে পূর্ণার শরীরের সব মাংসগুলো নিংড়ে শুষে খেয়ে নিতে চাইল সে, কিন্তু তখনই দরজার বাইরে একটা জোরালো আর্তনাদ শোনা গেল সঙ্গে সঙ্গে।
তার কিছুক্ষণ পর হুড়কো খোলার আওয়াজ হলো, আর তারপরেই সেলাইন ব্যাগ বসানোর লোহার একটা ডান্ডা নিয়ে ঘরে ঢুকে এলো ঋত্বিক। খুব রেগে গিয়ে দিক বিদিক শূন্য হয়ে তার দিকে ধেয়ে যাওয়ার চেষ্টা করলো কিংসুক, কিন্তু সঙ্গে সঙ্গে টেবিলের ওপর উঠে বসে তার হাত চেপে ধরলো পূর্ণা। কিংসুক তাকে ছাড়াতে গেল, আর সেই সুযোগে তেড়ে এসে এক ভারী লোহার রড মাথায় চাপিয়ে দিল ঋত্বিক। মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে লাগলো কিংসুকে। সে ভীষণ এক আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে নিজের জ্ঞান হারায়। পূর্ণা কাঁদতে কাঁদতে টেবিল থেকে নেমে এসে ঋতিকের পিছনে এসে দাঁড়িয়ে বলল, ঠিক করেছো তুমি। এই লোকটাই মেরেছে আমার পিয়ুষকে। এই সেই খুনি। আমার সর্বনাশ করতে চাইছিল শয়তানটা। তুমি এসে আমাকে বাঁচিয়েছো ঋত্বিক। আমার মনে হয় তোমাকে পিয়ুষই বাঁচিয়েছে, আমাকে অ্যালার্ট করে, আমার মধ্যে আওয়াজ তৈরি করে, আমার অন্তরাত্মাকে নিয়ন্ত্রণ করে তোমার পিয়ুষই তোমাকে বাঁচিয়েছে। কিন্তু আমি বুঝতে পারছি না আমি কেন আমি এসব দেখতে পাচ্ছি, আমি কেনই বা এসব অনুভব করছি। কারণ তোমার বুকে যে হৃদয়টা ধুকপুক করছে সেটা পিয়ুষের। হার্ট ট্রান্সপ্লান্টেশনের পর যার হার্ট তোমাকে দেওয়া হয়েছে সে আর কেউ নয়, সে পিয়ুষ। তাই প্রথমে আমি তোমার সামনে আসিনি, কিন্তু তোমার সঙ্গে কথা হওয়ার পর থেকে আমিও যেন আমার পিয়ুষকে তোমার মধ্যে ফিরে পেয়েছি। তোমার মাধ্যমে আমার পিয়ুষ যেন নতুন করে ফিরে এসেছে আমার কাছে। তাই তো এই হৃদয় শুধু তোমার জন্যই ডেকে চলেছে বারবার। আমি তো আর আমি নই, আমার মধ্যে নতুন করে যেন পিয়ুষই ফিরে এসেছে। আমাকে মৃত্যুমুখ দর্শন করিয়ে তোমাকে জীবন দেওয়ার ব্যবস্থা করেছে তোমার পিয়ুষ। তবে মাধ্যমটা শুধু আমি ছিলাম।